নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আজকে আবার স্বাগত জানাই আজকের একটি বিশেষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে তো প্রতিদিন থাকি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রাজুদা, আমাদের প্রিয় রাজু মজুমদার। আপনারা সকলেই ওনাকে চলচ্চিত্রের পর্দায় দেখেছেন। জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি। আজকে দাদা আমাদের সঙ্গে উপস্থিত এবং এই শাস্ত্র সম্পর্কে, এই শাস্ত্রের বাস্তবিকতা, এই শাস্ত্রের গভীরতা সম্পর্কে এবং সর্বোপরি এই শাস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে ওনার কিছু প্রশ্ন রয়েছে। দাদাকে আমরা আমাদের স্টুডিওতে তো স্বাগত জানাবই, তার সঙ্গে সঙ্গে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুত হব। দাদা, কেমন লাগছে আমাদের? নমস্কার। আজকে শান্তনুবাবুর সঙ্গে এইভাবে করে সামনাসামনি বসে কিছু প্রশ্ন উত্তর খোঁজবার চেষ্টা করব। জ্যোতিষ একটা অদ্ভুত মজার শব্দ বলতাম, আমি ওই মজার কথা বলছি না, এই যে একটা অদ্ভুত ধাঁধা আছে আমাদের চারদিকে, যে জ্যোতিষ শাস্ত্র, বিজ্ঞান তো তার প্রমাণ চাই, যুক্তি প্রমাণ এই চাই। তো সেই জায়গা থেকে আমার মনেও অনেক প্রশ্ন আছে আর কি। তো উপযুক্ত লোক না পেলে তো উপযুক্ত উত্তরটাও পাওয়া যাবে না। তো শান্তনুবাবুর সঙ্গে যখন আমার আলাপ হলো, আমি আগ্রহ প্রকাশ করলাম যে এটা নিয়ে আমার কিছু জানবার আছে। আমি জানবো এই থ্রুতে আপনারাও জানতে পারবেন। আমার মনে হয় আমার মতো আপনারাও অনেকেই উৎসাহী আর কি সব বিষয়। তো ওই জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক 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 ধন্যবাদ। এটা অনেকটা আমার কাজে লাগবে এবং সাথে সাথে আমার মনে হচ্ছে আপনাদেরও অনেকটা কাজে লাগবে। তো সেই জায়গা থেকেই আসা। ধন্যবাদ আরও একবারকে, একবার প্রত্যেক টিমের যারা মেম্বার আছে তাদেরকেও। আমরা এগোই তাহলে একটুখানি। নিশ্চয়ই। আচ্ছা, বিষয় হচ্ছে ওই যে শব্দটা বললাম, অনেকে অন্যভাবে নিতে পারে মজা। আমি মজা বলতে এই অর্থে বলছি যে ধরুন আমরা বাসে, ট্রেনে বা পাবলিক ইয়েতে বা ধরুন রাস্তার ধারে বড় বড় হোর্ডিং দেখতে পাই, জ্যোতিষ শাস্ত্রী এই, জ্যোতিষ শাস্ত্র ওই, ইনি। হ্যাঁ, এবং মজা কেন বলছি, অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ আছে, আমার খুব দেখলেই খুব মজা লাগে আর কি। যে উগ্র বশীকরণ, ঠিক আছে, তো তার কম্পিটিটর হিসেবে আরেকজন লিখেছে অতি উগ্র বশীকরণ। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো এইগুলো তো জ্যোতিষের আওতায় পড়ে তো নাকি? বেসিক্যালি জ্যোতিষ এই সাবজেক্টটাকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে জ্যোতি এবং ঈশ বা জ্যোতি অর্থাৎ নক্ষত্রপুঞ্জ থেকে আমাদের সম্পর্কে কিছুটা বোঝার চেষ্টা, ধারণা করবার চেষ্টা, যেটা আমরা আমাদের প্রাচীন বৈদিক শাস্ত্র থেকে পাই, সেখানে এই বশীকরণ ব্যাপারটা কিন্তু নেই। বশীকরণটা অনেক পরে এসেছে মানুষের প্রয়োজনীয়তা অনুযায়ী। আমরা যখন বেদ এর পর থেকে বেদের যে 6টি অঙ্গ, বেদাঙ্গ, যে 6টি বেদাঙ্গ, সেখান থেকে আমরা জানতে পারলাম শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং ছন্দ। তো এখানে জ্যোতিষ একটা পার্ট, এবং জ্যোতিষের যে ইউটিলিটি, ব্যবহার, এটা প্রথম দিকে হতো মুহূর্ত গণনার জন্য। রাজা যুদ্ধে যাবেন, কোন সময় যুদ্ধে যেতে পারবেন। জ্যোতিষ কিন্তু সর্বসাধারণের উপযুক্ত বা ব্যবহারযোগ্য ছিল না প্রাচীন যুগে। রাজ জ্যোতিষ বা রাজার সভায় উপস্থিত জ্যোতিষ, তিনি একজন থাকতেন। এখন তো বিভিন্ন রাজ জ্যোতিষকে আমরা পাই, তারা প্রত্যেকেরই ভবিষ্যৎ গণনা করেন। কিন্তু রাজা কোন সময়ে যুদ্ধে যাবেন, যেমন আমরা জানতে পারি নকুল সহদেব, এদের মহাভারতের যুগে জ্যোতিষ সম্পর্কিত তীব্র জ্ঞান ছিল। দুর্যোধন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে যুদ্ধটা কোন সময় শুরু করব। এর জন্য জ্যোতিষের প্রয়োজন হতো, যে কোন টাইমে, কোন মুহূর্ত আমার জন্য বেনিফিশিয়াল, এইটা আইডেন্টিফাই করা ছিল জ্যোতিষের কাজ। এরকম নয় যে ভাগ্যটা পাল্টে দেওয়া, ভালো সময় খুঁজে বার করা, নীতি নির্ধারণ করা। আমাদের হিন্দু শাস্ত্রে 16টা সংস্কার আছে, যার মধ্যে রয়েছে নামকরণ, যার মধ্যে রয়েছে উপনয়ন, যার মধ্যে বিবাহ, দাহ ইত্যাদি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে বলবো না, গর্ভাধান থেকে ভ্রূণ উৎপন্ন হলো মাতৃজঠরে,
সেই সময় থেকে একদম মৃত্যু শ্রাদ্ধ পর্যন্ত 16টা সংস্কার। এই সংস্কারের যে নীতি সেটা জ্যোতিষে রয়েছে, কিন্তু বর্তমানে এটা চলে এসেছে বশীকরণ। কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আমার বউ চলে গিয়েছে, তাকে ফিরিয়ে আনতে হবে, তার একমাত্র রাস্তা হচ্ছে বশীকরণ। বশীকরণ বলতে আমরা যেটাকে বুঝি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ষড়রিপুকে বশীকরণ করা। এক্স্যাক্টলি, মানে আমি ওইখানেই যেতে চাইছিলাম, যে মজার কথা বললাম এই কারণে, মানে প্রাথমিকভাবে দেখে ওটা একটা অদ্ভুত মজা লাগে, কিন্তু ওই যে মানে ওটা একদম মানে মানে আমি আমার যে ওই যে ষড়রিপুর কথা বললেন, যে রিপুগুলো দ্বারা আমরা চালিত হই, মানে ওই রিপুর দ্বারাই আমরা কখনো মানে ভগবান, আবার কখনো অসুর। তো ওই অসরীয় যে রিপু, ওগুলোকে আমরা যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো, তত আমরা ব্যক্তি জীবনে আমরা আমাদের ভালো হবে, এবং আমার মানে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আমার পারিপার্শ্বিক যারা আছে তাদেরও ভালো হবে। হ্যাঁ, একদমই। আচ্ছা, এই যে যেটা বলছিলেন রাজ জ্যোতিষী, যে তারা দিনক্ষণ মুহূর্ত এগুলো নির্ধারণ করতেন, তো মানে এটার সঙ্গে মানে যেমন আবহবিদ যেমন বলেন যে আগামী অমুক সময় হতে পারে, হ্যাঁ, তো তার তো একটা মানে বিজ্ঞান মনস্ক বলবো না, বিজ্ঞানসম্মত তার কিছু প্রসিডিয়ার আছে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে জ্যোতিষশাস্ত্র কি মানে যেমন প্রযুক্তি বা বিজ্ঞান, তেমনি কি বিজ্ঞান? এখানে একটা ব্যাপার রয়েছে। জ্যোতিষশাস্ত্রকে যদি আমরা ভাঙি, 3টে পার্ট আছে। একটা হচ্ছে সিদ্ধান্ত, পুরো ম্যাথামেটিক্স, এখানে বিজ্ঞানের বাইরে কিছু নেই। যে সূর্য আজকে কোথায় আছে, পৃথিবী থেকে আমি সূর্যকে কত ডিগ্রিতে দেখতে পাচ্ছি, সূর্য উদয় কোন টাইমে কোন জায়গায় হচ্ছে, এখানে অবিজ্ঞানের কোনো জায়গা নেই, এটা পুরোপুরি বিজ্ঞান। এরপরে হচ্ছে সংহিতা, সিদ্ধান্ত, সংহিতা, ওরা 3টে নিয়ে জ্যোতিষ। তো সিদ্ধান্ত হলো অঙ্ক, সংহিতা হচ্ছে নীতি। যেমন আমরা একটু আগে বললাম ষোড়শ সংস্কার, কোন সময় বাচ্চার অন্নপ্রাশন হবে, কোন তিথিতে। তিথি বিষয়টা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক। সূর্য এবং চন্দ্রের ডিফারেন্স, সূর্যের যে ডিগ্রিগত ডিফারেন্স পৃথিবী থেকে যখন দেখছি আর চাঁদকে দেখছি, 12 ডিগ্রি ডিফারেন্স মানে একটা তিথি, 24 ডিগ্রি ডিফারেন্স মানে 2টো তিথি। প্রথমায় অমাবস্যায় সূর্যচন্দ্র একসাথে সরে গেল, চন্দ্রের স্পিড বেশি, 12 ডিগ্রি ডিফারেন্স প্রতিপদ। 24 ডিগ্রি ডিফারেন্স সেটা হচ্ছে দ্বিতীয়া, 36 ডিগ্রিতে তৃতীয়া। এইভাবে ঘুরে এসে সে একদম 180 ডিগ্রি যখন ডিফারেন্সে আসবে, তখন সেটা হচ্ছে পূর্ণিমা। সূর্য এদিকে, মাঝখানে পৃথিবী, এদিকে হচ্ছে চন্দ্র, সূর্যের পুরো আলো চন্দ্রের ওপরে পড়লো, সেটা হচ্ছে পূর্ণিমা। যদি পৃথিবীটা মাঝখানে চলে এলো, তাহলে হচ্ছে গিয়ে চন্দ্রগ্রহণ। কেবলমাত্র পূর্ণিমা তিথিতেই চন্দ্রগ্রহণ হয়। এবার চন্দ্রগ্রহণে কি করব না, বা চন্দ্রগ্রহণে কি করব, পূর্ণিমায় লক্ষ্মী পুজো করব, এই যে নির্ধারিত বিষয়গুলো, এই তিথিগুলোতে সূর্য চন্দ্র এদের ইনফ্লুয়েন্স তো সবচেয়ে বেশি। আমরা জানি সূর্য চন্দ্রের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন, তার ফলে জোয়ার ভাটা হচ্ছে, তো সূর্য চন্দ্রের ইম্প্যাক্ট হচ্ছে সবচেয়ে বেশি। তো এই অবস্থায় কি করব ওই তিথিতে, যেমন আমাদের রয়েছে নবমীতে লাউ খাইতে নাই, আমরা ছোটবেলায় গল্পে পড়েছি। তো কোন তিথিতে কি করব না, তার একটা নীতিশাস্ত্র, সেটা হচ্ছে সংহিতা। এটাকে ঠিক বিজ্ঞান বলা যায় কি না, এই নিয়ে আমার নিজেরই প্রশ্ন আছে। পরবর্তী পার্টটা হলো যেটা আমরা এখন করি, যে পারপাসে মানুষ আমাদের কাছে আসেন, যে একদম খারাপ অবস্থা, এবার এক্ষুনি তোমার কাছে এসছি, তুমি আমার ভাগ্যটাকে পাল্টে দাও, এই ধারণা নিয়ে মানুষ আসছেন। এর নাম হচ্ছে হোরাশাস্ত্র, এটাকে বলা হচ্ছে প্রেডিকশন। বিভিন্ন জ্যোতিষ গ্রন্থাবলীতে, পৌরাণিক শাস্ত্রে আমরা এর বিবরণ পাই। যেমন বরাহমিহিরের লেখা রয়েছে, পরাশর মুনির লেখা রয়েছে বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র, দেবকেরলম রয়েছেন সাউথ ইন্ডিয়ান জ্যোতিষশাস্ত্র, ভীষণ কঠিন। হ্যাঁ, তো এইগুলোর ওপরে বেস করে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি। এই পার্টটাতে যখন আমরা চলে এলাম, এবার কিন্তু সাধারণ বিজ্ঞানের সঙ্গে তফাৎ সৃষ্টি হলো। সাধারণ বিজ্ঞান কি বলছে, 2 আর 2 4 হবে। রাহু বৃহস্পতি মিললে পরে কখনো সেই লোকটা এক্সট্রিমলি ট্যালেন্টেড হয়ে যাচ্ছে, কোনো সময় আবার সেই লোকটাই পড়াশুনোর দিক থেকে ইনস্ট্যান্টেনিয়াসলি মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই যে ক্ষেত্রটা, এখানে অনেক সময় স্থান, কাল, পাত্র, এই শব্দটা আমাদেরকে নিতে হচ্ছে এবং এর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু স্থান, কাল, পাত্রের কোনো ভূমিকা নেই। বিজ্ঞান এখানেও জল মানে H2O, আমেরিকাতেও জল মানে H2O, আজকেও জল H2O, 2025-এর পরে 2030-এ গিয়েও জল মানে H2O। এখানে কিন্তু স্থান, কাল, পাত্র নেই। কিন্তু যখন
আমরা ধরে নিচ্ছি 1600 খ্রিস্টাব্দে তখন যে অস্ত্র, তখন যে ব্যবস্থা, তখন যে বিজ্ঞানের লেভেল ছিল, আর এখন 2025-এ এসে বিজ্ঞানের যে লেভেল আমরা দেখতে পাচ্ছি, সেই দুটোকে জ্যোতিষের আঙ্গিকে ব্যাখ্যা করা মুশকিল। তখন যে লোকটাকে আমরা বৈশ্য বলতাম আর এখন যে লোকটাকে আমরা বৈশ্য বলছি, দুটোর মধ্যে ডিফারেন্স ক্রিয়েটেড হয়েছে। এখন কিন্তু বিষয়টা আলাদা। তখন তো কম্পিউটার ছিল না, তখন পেশার মধ্যে আমরা কখনোই কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার হবে এটা আমরা ভাবতেই পারি। একদম তাই। আর এখন আমরা বলবো ইঞ্জিনিয়ারিং, তার মানে তুমি আইটি ইঞ্জিনিয়ার, এইটা বলার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে এসছে। তাহলে এই যে পরিবর্তন, এটা কিন্তু জ্যোতিষকে অ্যাডপ্ট করতে হয়। হ্যাঁ, জ্যোতিষকে বারংবার অভিযোজিত হতে হয়, কিন্তু বিজ্ঞানের মধ্যে এই অভিযোজন নেই। আর আরও একটি বিষয় আমরা প্রত্যক্ষ করি, যেমন আমাদের এই বয়সে এসে, আমি আপনি প্রায় কাছাকাছি সমবয়সী, আমরা দেখেছি যে যাদের বাতের ব্যথা, পূর্ণিমা আসছে, অমাবস্যা আসছে, তারা নিজেদের ব্যথাতে বুঝতে পারেন, বলেন যে ব্যথাটা বেড়েছে, পূর্ণিমা কি আসছে, সামনে কি অমাবস্যা আছে। এটা আমরা দেখেছি। সুনামির সময় আমরা দেখেছি চন্দ্রের প্রভাবে পৃথিবীর জলরাশি উঠেছে বেড়েছে। তো চন্দ্রের প্রভাবে পৃথিবীর জলরাশি উঠেছে, কিন্তু মঙ্গলের প্রভাব, বৃহস্পতির প্রভাব, এটাও আমাদের উপরে রয়েছে। এটা কোথাও যেন একটা সংশয় কাজ করে। প্রভাব থাকতেই পারে, জিওগ্রাফিক্যাল, বা আমরা বলতে পারি যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কাজ করে, অবশ্যই করে। কিন্তু তার প্রভাবে মঙ্গল ওই রাশিতে থাকলে এই মানুষটার খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, বা একটা মানুষের শুক্র যদি স্ট্রং হয়, তাহলে সেই মানুষটার অভিনয়ের প্রতি দক্ষতা বাড়বে। যেহেতু আপনি অভিনয় জগতেই রয়েছেন, একটা অভিনয়কে 100% দিতে গেলে, পারফেকশানে যেতে গেলে শুক্রকে বলবান হতে হবে। তো সেই যে জায়গাটা, সেই ক্ষেত্রটা কেন হবে, এই কেনর উত্তর এটা কিন্তু জ্যোতিষ লজিক্যালি দিতে পারে না। এখানে ফিলোসফির উপরে ভরসা করতে হয়। যে কোনো জিনিস যেটার সঙ্গে বিনোদন অ্যাসোসিয়েটেড, যেখানে বিলাসিতা অ্যাসোসিয়েটেড, সেই ক্ষেত্রটাকে কানেক্ট করতে হলে আমাদের কিন্তু অবশ্যই শুক্রকে আনতে হবে। যদিও আপনার মধ্যে, আমি যদি আপনাকেই বলি, শুক্রের তুলনায় শনির এফেক্ট বেশি। ফলে আপনার যে ক্ষেত্রটা, যেটা আপনি অ্যাচিভ করেছেন, এখানে 100% এফোর্ট, পরিশ্রমকে দিতে হয়েছে। হ্যাঁ, যখন একটা মানুষের এফোর্ট লেভেলটা বাড়ে, প্রচুর খাটতে হচ্ছে, খেটে নিজের জায়গাকে তৈরি করতে হচ্ছে, তখন সেটা হচ্ছে স্যাটার্ন। আর বেশ অটোমেটিক্যালি দেখিয়ে বলল, আচ্ছা এই লোকটাকে তো একটা রোল দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রটা সেটা হচ্ছে শুক্রের। আমি একদম এই জায়গাতে দাঁড়িয়ে করে বলতে পারি যে আপনাকে একটা একটা করে ইঞ্চি জায়গা বার করবার জন্য একটা একটা করে কুরুক্ষেত্র পার করতে হয়েছে, কারণ আপনি হচ্ছে গিয়ে স্যাটার্নিয়ান নেটিভ। শনির প্রভাব আপনার উপরে, এটা আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, তো এটা কেন হবে, এটা হবে, এটা আমাদের উপলব্ধি। জাস্ট গত পরশু দিন একটি ছেলে, তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ছেলেটা খুব ট্যালেন্টেড এবং ছেলেটা পড়াশুনো করে না। তো আমি তার মাকে বললাম, দেখুন আপনার খাচ্ছি, খেতে খেতে ছেলের কিন্তু বুধটা খুব স্ট্রং, কারণ তার এত নলেজ। আমি ভাবছি কোথা থেকে পায় এত নলেজ, কিন্তু পীড়িত মানে সে ডিস্টার্ব, সে কোনো প্রপার রেজাল্ট দিতে পারছে না। তখন তার মা, তিনিও অ্যাস্ট্রোলজার, তো তিনি বলছেন আমার ছেলের বুধ হচ্ছে তুঙ্গ হয়ে রয়েছে, স্ট্রংগেস্ট পজিশনে রয়েছে, অথচ সে রাহু দৃষ্ট। ফলে ছেলেটা এই বুধের যে কোয়ালিটি, তাকে কাজে লাগাচ্ছে না। তো তাকে দেখে এটা বুঝতে পারা যাচ্ছে তার মধ্যে এটার এক্সপ্রেশন রয়েছে, কিন্তু কেন রয়েছে বা কি লজিকে আমি এটাকে আইডেন্টিফাই করছি, সেটা ক্লিয়ার নয়। তো এখানে কিছু লজিক থাকলেও পুরোপুরি 100% বিজ্ঞান কি করে বলবো। মানে আমি আপনার কথার সূত্র ধরেই একটু এগোই। সেটা হচ্ছে, আপনি বললেন যে আমি শনির জাতক বা শনি প্রভাবিত। তো শনি প্রভাবিত যারা আর কি, তাদেরকে কঠিন পরিশ্রম করে ইঞ্চি পার করতে হয়, এগোতে হয়, অ্যাচিভ করতে হয়। তো ধরুন এটা আমি জানলাম বা জানলাম না, মানে আমার মনে হচ্ছে আমি চেষ্টা করছি, আমি পাচ্ছি না, চেষ্টা করছি, আমি পাচ্ছি না, আমি তো খুব এফোর্ট দিচ্ছি। তো সেই জায়গা থেকে, সেই অসহায়ত্ব বা এই জায়গা থেকেই তো মানে আপনার বা আপনাদের মতো মানুষের কাছে আসে লোকজন। হ্যাঁ, আসে, সেখান থেকেই তো আসে। মানে কারো ভালো সময় আছে, সে তো আসবে না, মানে খুব ভালো যাচ্ছে, তার তো মাথায় আসবেই না কখনো, ভালো যাচ্ছে তো ভালোই যাচ্ছে না, আসবে দুটো জায়গা। একটা হচ্ছে গিয়ে যখনই একটা মানুষ একটু বেটার জায়গাতে যেতে শুরু করলো, তার ক্ষেত্রে কম্পিটিশন স্টার্ট হলো, আরও ভালো,
আর 2 নম্বর হচ্ছে আরেকটু ওপরে যদি যেতে পারি। আচ্ছা, হ্যাঁ, এই দুটো পারপাসে, একটা ভয় আর একটা হচ্ছে আরো লোভ। এই যে আমরা প্রথমে বললাম যে ষড়রিপু, কাম ক্রোধ লোভ, মদ মোহ মাৎসর্য, একটা হচ্ছে মোহ আর একটা হচ্ছে লোভ। এই দুটোর জন্য এরা আমাদের কাছে আসেন। এবং মানুষের এক্সপেকটেশনের তো লিমিট নেই। এই এক্সপেকটেশন আর আরেকটা জিনিস হচ্ছে, যখন কিছু মানুষের কাছে পয়সা আসে বা কোনো একটা ক্ষমতা আসে, পয়সা তো ওয়ান কাইন্ড অফ পাওয়ার, তো কোনো একটা পাওয়ার আসে, তখন বেশিরভাগ মানুষই ধরাকে সরাজ্ঞান করতে থাকে। অতি শিক্ষিত এক ডাক্তারবাবু আমার চেম্বারে এসেছিলেন। তো ওনার ছেলে ইউএসএতে গিয়ে একটি পুরুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে। ডাক্তারবাবুর ছেলে ছেলে আমেরিকাতে গিয়ে পড়াশোনা করছে। ছেলেটি হচ্ছে গিয়ে সমকামী, তো হতেই পারে সমকামী, তার মানসিকতা, তার ইচ্ছা, তাকে আমাদের প্রাধান্য গুরুত্ব দেওয়া উচিত। সে তার মতন বাঁচুক না। ডাক্তারবাবু এসে অদ্ভুত অ্যাগ্রেসিভ ওয়েতে টেবিল চাপড়াচ্ছেন। মানে আমি ভাবছি যে ইনি একজন ডাক্তার, উনি বলছেন কত টাকা লাগে, আপনি করুন, কি করতে হবে, আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে, আমার ছেলেকে বাঁচাতে হবে, সেই উগ্র বশীকরণ করুন, আপনি কি করতে হবে বলুন। হ্যাঁ, আমি পাজলড, আমি ভাবছি আমি কি বলবো। আমি যদি বলি এটা হবে না, তাহলে উনি আরেক জায়গায় যাবেন, উগ্র বশীকরণ করবেন। তো আর আমি যদি বলি যে এটা হবে, তাহলে আমি নিজের কাছে নিজে কি জবাব দেব। আমি ছোটবেলা থেকেই মুক্ত মানসিকতা সম্পন্ন, যে যেমন সে তেমন বাঁচুক, সমস্যা কী আছে, পৃথিবী সবার বাঁচার জন্য। এবার আমি পাজলড, এবং ভদ্রলোক ভদ্র মহিলা তারা হচ্ছে গিয়ে মানে বোঝাই যাচ্ছে যে সব ছেলে তারা এখন মানসিক রোগী, রেগে যাচ্ছেন, টেবিল চাপড়াচ্ছেন, কি করবেন করুন, আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে, আপনার নাম শুনে এসছি, করুন। আমি বলতেও পারছি না যে কি বলবো, আদৌ কি করা উচিত, আমি পুরো কনফিউজড। তা আমি বললাম যে আমরা চেষ্টা করি, যদি ব্যাপারটা সাকসেসফুল হয় তখন আপনাকে বলবো টাকা পয়সার জায়গাটা, কিন্তু আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকুন, আর এই ছেলেকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো এইটাতে ডাক্তারবাবু ভয় পেলেন যে এই কথাটা, আমার মনে হলো পুরো কনসালটেশনটার মধ্যে আমি যে ফিসটা নিয়েছি তাতে একটাই কথা আমি ওনাকে দিতে পেরেছি, যেটা আলটিমেটলি ওনার এবং ওনার পরিবারের উন্নতি করবে, সেটা হচ্ছে এই ভয় দেখানোটা যে হিতে বিপরীত হতে পারে, যে ছেলেটা তার মতো করে বাঁচুক, কেন তুমি তাকে ডিস্টার্ব করতে চাইছো। তো এইখানে এই যে চাহিদা এবং কিছুটা ক্ষমতা রয়েছে, কেন আমি চিরজীবী হতে পারবো না, কেন আমার জীবনে সমস্যা আসবে না, এইগুলোকে অস্বীকার করবার প্রবণতা এই মানুষগুলোকে আমাদের কাছে নিয়ে আসে। মানে খিদে তো দু রকমের হয়, একটা পেটের খিদে হয়, একটা মানসিক খিদে। মানে পেটের খিদে আপনি নিবারণ করতেই পারবেন, একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি খেলেন, হ্যাঁ, হবে, নিবৃত্তি হবে। কিন্তু মানসিক খিদে বা চাহিদার কোনো শেষ নেই না। ফলে যেটা বলছেন যে আরও 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 আরও, বা আমরা কোথাও অজান্তে না, হয়তো কনসিয়াসলি আমরা একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করি আমরা প্রত্যেকে নিজের করে। হ্যাঁ, মানে যে ডাক্তারবাবুর কথা বললেন যে উনি ডাক্তার, ওনার যথেষ্ট মানে পরিচিতি আছে এবং মানে যথেষ্ট ফিনান্সিয়ালি তিনি স্টাবলিশড, তার ছেলে বিদেশ গেছে পড়াশুনো করতে, ফলে সে আসবে, তো সে একটি মেয়েকে বিয়ে করবে, হয়তো তাদের পছন্দ করা বা এরকম একজন অমুক বাবুর মেয়ের সঙ্গে ভাবছে, যে একটা ইমাজিনারি হয়ে আছে সে, এই যে হ্যাঁ। তো এইটা ধরুন আমি সেই ডাক্তারবাবু, মানে আমি এইটা আমার থট। তো উল্টো দিকে আমার সন্তান, যে সেও তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তারও তো একটা ভাবনা আছে, তার একটা জগৎ আছে। এই কনফ্লিক্টগুলো হয়। তো এই যে সে তার মতো করে ভালো আছে, হয়তো ভালো খারাপ আমি জানি না, মানে সে যেটা করছে তার মনে হচ্ছে যে আমি এইভাবে ভালো আছি, এইভাবে ভালো থাকবো, আমি এটাতে কমফোর্ট ফিল করছি, কিন্তু আমার এটাতে অস্বস্তি হচ্ছে। এবার এই যে আপনি মাঝখানে পড়লেন, আপনার ভূমিকাটা উৎসেচকের মতো, হ্যাঁ, তাই তো? এবার সেই জায়গা থেকে মানে ওইটাই বলছি, মানে আপনাদের এরকম তো বহু হয়, যে এটা উদাহরণ বললেন, তো সেইখানে তো মানে কোথাও গিয়ে, মানে যেহেতু এটার সঙ্গে একটা অর্থনৈতিক দিক জড়িয়ে আছে, বা আপনার নাম বা আপনার বলে না, মানে আপনাদের সবার মানে নিয়ে বলছি, অর্থনৈতিক এবং নামের জায়গাতে, যে আমি এটা যেহেতু ক্লায়েন্টই নি, ছেলে তো নয়, ফলে একে স্যাটিসফাইড করলেই কিন্তু আপনার নাম হবে বা আপনার টাকা হবে, রাইট? সেই জায়গা থেকে
কোথাও গিয়ে মানে ওই যে ওই অনেস্টিটা বা ওই বিবেকটাকে রেখে এগোনোটা আমার মানে মনে হয় আপনি বোধহয় এটা করেন, এবং ওই জন্যই বোধহয় ওই কথাটা বলেছিলেন যে তা এখানে তো দিনের শেষে একটা জায়গা আসবে, কারণ যখনই একটা মানুষের এডুকেশন কিছুটা বাড়বে, তখন সেই মানুষটার অটোমেটিক্যালি আরও বেশ কিছু দিক জাগ্রত হবে, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি হবে। ফলে আমার ভয় আছে যে আমার সম্মানটা নষ্ট না হয় যেন। এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ওনাকে কি করে বলবো যে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো? আবার এখানে এটা তো ইম্পসিবল। আমি এই জায়গাটাতে বসে আছি, আমি দমদম ক্যান্টনমেন্টে বসে রয়েছি, ছেলেটি রয়েছে আমেরিকাতে। এবার এই যে বশীকরণ, এটা যে হয় না একদম তা নয়। ধরুন একজন মানুষ আমার কাছে রয়েছেন, ভারতবর্ষীয় জড়িবুটি আয়ুর্বেদে এমন বহু জিনিস আছে যেগুলোর ক্ষমতা অসীম। আমি একটা মানুষের নার্ভ ক্রমাগত তাকে স্টিমুল্যান্ট খাইয়ে খাইয়ে উইক করে দিতে পারি। এবার সেই মানুষটার নিজস্ব চিন্তা নষ্ট হতে পারে, এটাকে বশীকরণ হিসেবে ট্রিট করা যেতে পারে। আমি জানি যে বহু স্ত্রী বা বহু পুরুষ তারা বিভিন্ন এই ধরনের আয়ুর্বেদ বিশেষজ্ঞের কাছ থেকে এই ধরনের স্টিমুল্যান্ট পারচেস করেন এবং তারা হচ্ছে গিয়ে ওইগুলো ইউজ করেন। কোনো কোনো সময় পেটে মারাত্মক সমস্যা হয়, একদম মানে আমি জানি এবং এই তথ্য দিয়ে বলতে পারি যে এগুলো কিছুটা বিষাক্ত, কিছুটা নার্ভকে উইক করে। এটা ওয়ান কাইন্ড অফ বশীকরণ। এটা সত্যি সত্যি এফেক্টিভ বশীকরণ, মানে মানুষটার নিজস্ব চিন্তাটাকে নষ্ট করে দেওয়া। সে মানুষটা ভাবতে পারছে না কী হতে চলেছে, ফোবিয়াতে রয়েছে, ভয় রয়েছে, কী ঘটবে আমি বুঝতে পারছি না, আমার নার্ভে তো স্ট্রেংথই নেই। এটা ক্রমাগত লাইক স্লো পয়জন করে মানুষটাকে ডিস্টার্ব করে, নিয়ন্ত্রণ করে, এটা হতে পারে। কিন্তু আমি এখানে বসে আছি, তো আমি আর্ন করতে চাইছি, আমি বশ করব, আমি বশ করতে পারি। কাকে বশ করব? পজিটিভলি মুকেশ আম্বানি আমার সামনে রয়েছে। আমি বশ করব শাহরুখ খানকে, আমি মান্নাতে যাব, মান্নাতে গিয়ে থাকবো, শাহরুখ খান আমাকে বলবে আয় স্যার এসছেন, আমি বশ করেছি তো শাহরুখ খানকে। আমি কেন ডাক্তারবাবু এক্সের ছেলে ওয়াইকে বশ করতে যাব মাত্র 10-20-25 হাজার টাকার জন্য? আমি তো কোটি কোটি টাকা আয় করবো। আমি বশীকরণ এক্সপার্ট, আমি বশীকরণ করতে পারি। আমি ওটার কথা বলছি না, বুঝতে পেরেছি। ওটা হচ্ছে ওষুধ, ওটা স্টিমুলেন্ট। আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। এক ভদ্রলোক, এই ফিল্ডে না প্রচুর শত্রু এরা রয়েছেন। দৈব শক্তি আমি বিশ্বাস করি, দেবতার অস্তিত্ব, ঐশ্বরিক অস্তিত্ব আমি বিশ্বাস করি, প্রেয়ার প্রার্থনা এগুলোই বিশ্বাস করি, এবং তার সঙ্গে আমি ওই সমস্ত ঔষধ গাছপালাগুলোকে খুব বিশ্বাস করি। তো এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, আমার খুব অদ্ভুত লাগলো ওনার বিহেভিয়ার। উনি এক প্লেট লাড্ডু নিয়ে এসেছিলেন, লাড্ডু, কেশর লাড্ডু আমার খুব প্রিয় খাদ্য। তো তার মধ্যে আমার মনে হলো কেশরের কিছু অন্যরকম, কিন্তু এমন জোর করে খাওয়ালেন, আমি বশীভূত হয়ে খেয়ে নিলাম একটি লাড্ডু। আমি বশীকরণকৃত হলাম। আমি বুঝতে পারছি যে খাওয়াটা ঠিক না, আমি ফিল করছি, সত্যি ফিল করছি, কিন্তু আমি খেয়ে ফেললাম। খাওয়ার দিন চারেক পর থেকে আমি রিয়েলাইজ করলাম তো পেটের মধ্যে একটা যেন কিছু একটা হচ্ছে যেটা স্বাভাবিক নয়। পেট খারাপও নয়, খাওয়া দাওয়াও ঠিকঠাক, খিদে পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে পেটে কিছু একটা সমস্যা রয়েছে। যে সমস্ত মহিলারা গর্ভে সন্তান ধারণ করেন বা সন্তান যখন আসে, ওনাদের তো নিশ্চয়ই কিছু ফিলিংস হয়। তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়, কিন্তু মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা আছে। দিন সাতেকের মাথায় এক অদ্ভুত যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না সেই যন্ত্রণা। একদিন তার পরের দিন বা তার পরের দিন বেশ যন্ত্রণা রাত্রিবেলা। এবার আমি ছাদের উপরে গিয়ে, ছাদে একটা কল রয়েছে, সেই কলের জলে পেট দিয়ে করছি, জল দিয়ে দিয়ে পেটে দিচ্ছি যে যদি একটু কমে। তো পারছি না, বুঝতে পারছি না যে আদৌ কী হচ্ছে, এবং মনে হয় ওটা আমার মৃত্যু যন্ত্রণার অনুভব হচ্ছিল। তো এবার আমি কোনো রকমে আমার ইষ্ট মন্ত্র সেগুলো জপ করা শুরু করলাম, সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বাবা মাকে স্মরণ করতে শুরু করলাম, যে আর মানে শেষ জায়গাতে সে মা বাঁচাও যেই সিচুয়েশান, সেই ইয়েতে যে এবার ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তাই শেষে ভগবানকে ডাকতে শুরু করলাম। তো অদ্ভুতভাবে ওই সময় আমার পটি পেয়ে গেল। তো আমি তো ওপরে রয়েছি ছাদে, তো কোনো রকমের সিঁড়ি দিয়ে হাজর প্যাচর করতে করতে নিচে এসে বাথরুমে ঢুকলাম, ঢুকে পটিতে বসলাম, আর এদিকে হচ্ছে গিয়ে বালতিতে জল নিয়ে মাথার মধ্যে ঢালছি যে যাতে যন্ত্রণাটা একটু কম হয়। তো
তো তখন আমি বুঝতে পারছি যে পটি হচ্ছে এবং কিছু একটা বেরোচ্ছে যেটা নর্মাল নয়। তো সেইটা হচ্ছে গিয়ে বেরোবার পরে আমি নামলাম কোমর থেকে, ওঠার ক্ষমতা নেই, আমি নামলাম, নেমে মেঝেতে বসলাম, বসে ওই জায়গাটা হাত দিয়ে ধরে আমি মোবাইলের টর্চটা জ্বালালাম, জ্বালিয়ে দেখি একটা এরকম এরকম প্রায় 2 ইঞ্চি ডায়ামিটারের একটা জিনিস, এবং সেটা জীবন্ত, তার গায়ে কিলবিল কিলবিল করছে। হ্যাঁ, ছোটোবেলা আমার বেশ কৃমির ধাত ছিল, ওরকমই টাইপের দেখতে, কিন্তু ওরকম নয়, একটা বেশ গোলাকৃতি জিনিসটা। তো এবং প্রচুর রক্ত। তো এই যে জিনিসটা, এইটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা জিনিস, যেটা আমার শরীরের মধ্যে ঢোকানো হয়েছিল, এবং সেই জিনিসটা আমার শরীরের মধ্যে গিয়ে এই বড় আকারটা ধারণ করেছে। এটা আমি একদম শিওর যে ওই লাড্ডুর মধ্যে যে জিনিসগুলো ছিল তার মধ্য দিয়ে আমার মধ্যে ওটা দেওয়া হয়েছে, এবং এইটা পুরোপুরি কোনো একটা ভারতবর্ষীয় সেই লোক ওটা জানতো বা কোনোভাবে রপ্ত করেছিল, সে ওটা আমার উপরে প্রয়োগ করেছে। আচ্ছা, মানে বলছি জ্যোতিষের সঙ্গে তো এর সম্পর্ক নেই, মানে এটা 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 নেই না। আমি বলছি এবার এইখান থেকেই না, মানে হয় না, মানে মানুষ মানে মানে আমারও ওই জায়গা থেকেই প্রশ্ন আর কি, মানে এই সব মানে অদ্ভুত অদ্ভুত, এটার সঙ্গে ওটা মিলে, ওটার সঙ্গে এটা মিলে, মানে জ্যোতিষ আপনি যেটা বললেন যে গ্রহ নক্ষত্র তাদের অবস্থান এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া, হ্যাঁ, তাই তো? এটা বিশুদ্ধ জ্যোতিষ। সেটাই বলছি। এবার এই যে এর সঙ্গে এই যে বললাম যে এই যে বলছেন আয়ুর্বেদিক কিছু দিয়ে দিল, ওই করলো, মিশিয়ে একটা মানে এই একটা কনফিউশনের জায়গা কিন্তু। হ্যাঁ, এবার সমস্যাটা কি, আমি একজন মেডিকেল প্র্যাকটিশনার, বা আমি একজন কোনো একটি বিশেষ বিদ্যা চর্চা করি, এবার আমি একজন ফিজিক্সের টিচার, আমার কাছে যদি একজন এসে বলে দাদা আমাকে একটু কেমিস্ট্রি পড়াবে, তাই বলো ভাই আমি তো কেমিস্ট্রি পড়াই না, তুমি রাজুদার কাছে যাও, রাজুদা কেমিস্ট্রির টিচার। কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে কি, দুটো ঘটনা। যখন ক্লায়েন্ট আসছেন তখন জ্যোতিষকে ভেবে আসছেন যে আমার যা কিছু প্রবলেম এই লোকটা সলিউশন করে দেবে, আর জ্যোতিষ দেখছেন যদি আমি এটাকে ছেড়ে দিই তাহলে ও যদি আরেকজনের কাছে যায় তাহলে তো আমার ক্লায়েন্টটাই চলে গেল। এখানে ওই ভারতবর্ষে যজবানি সিস্টেমের একটা ব্যাপার রয়েছে। যজবানি সিস্টেম মানে আমার ক্লায়েন্ট, তাকে পুরো পরিষেবাটা আমাকেই দিতে হবে। আর আরেকজনের কাছে গেলে, যে আরেকজনকে যদি আমি হায়ার করি বা ডাকি যে আমি এটা জানি না, তুমি ওর কাছে যাও, তাহলে সঙ্গে সঙ্গে ও এসে এই ক্লায়েন্টকে নিজস্ব করে নেবে, তাহলে আমার একটা ক্লায়েন্ট চলে গেল। তো এই ক্ষেত্রে জ্যোতিষীও কিন্তু সেই ব্যাপারটা থেকে নিজেকে নির্লিপ্ত করতে পারছে না, সেখানে একটা লোভ তো কাজ করেই, আমাদের ক্ষেত্রে অবশ্যই করে। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনেকটা ক্ষেত্রে আমাদের অজ্ঞানতা কাজ করে। এক্ষেত্রে আমি বলবো যে যারা ক্লায়েন্ট, তাদের প্রত্যেককেই একজন মানুষ জ্যোতিষ বিশ্বাস করতে পারেন, একজন মানুষ নাও বিশ্বাস করতে পারেন। যিনি বিশ্বাস করেন তার কিন্তু সাবজেক্টটা নিয়ে একটু নলেজ থাকা দরকার, যে আমি বিশ্বাস করছি, আমি কতটুকু পেতে পারি। আমাদের তো এক্সপেকটেশন, মানে ওই বিশ্বাস আর অন্ধবিশ্বাস এইটা আমাদেরকে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম হয়েছে কারাগারে, তিনি কারাগারে না জন্মে একটা ভালো জায়গাতে জন্ম নিতেই পারতেন, তিনি জন্মগ্রহণ করেছেন কারাগারে। তিনি পৃথিবীকে দেখাতে চেয়েছেন যে জীবনের শুরুটাই টাফ, জীবনের শুরুটা ইজি হবে না। তার যে মৃত্যু, তার মৃত্যু হয়েছে আঘাতে। তার পরিবার, আমরা যদি মহাভারত দেখি, তার পরিবার ভয়ঙ্করভাবে ধ্বংস হয়েছে। মহাভারতের যে পঞ্চপাণ্ডব বা কর্ণ, এরা প্রত্যেকেই বিভিন্ন দেবতার পুত্র। কি স্ট্রাগল লাইফে, রাজ সন্তান হয়ে দেবতার পুত্র, রাজ পরিবারে জন্ম, তাদের বড় হয়ে ওঠা হচ্ছে কখনো শত্রু পরিবৃত অবস্থায়, কখনো লাক্ষাগৃহের আগুন থেকে তারা বাঁচছে, কখনো বনবাসে 13 বছর, লোকের বাড়িতে দাস, রাজপুত্র। হস্তিনাপুর হচ্ছে তখনকার শ্রেষ্ঠ রাজ্যত্বগুলোর মধ্যে একটা, মগধ, হস্তিনাপুরেরা। তাহলে হস্তিনাপুরের রাজ সন্তান, সে বিরাট রাজার বাড়িতে ঘোড়াকে যত্ন করছে। রানী যে দ্রৌপদী, কুলবধূ, হস্তিনাপুর রাজ পরিবারের কুলবধূ দ্রৌপদী, সে সৈরন্ধ্রী রূপে সে বিরাট রাজার যে রানী, তার সেবা করছে। এই যে স্ট্রাগল, এটা আমরা মানতে চাই না। আমার কাছে কিছু টাকা আছে, তাহলে আমার সব কিছু ভালো হবে, বা আমি পড়াশুনো কিছুটা করেছি, আমার সব কিছু ভালো হবে। এই যে ভালো হওয়ানোর চেষ্টা, এতে আমরা বাস্তবকে মানতে চাই না। আর এখানেই জ্যোতিষশাস্ত্র এটা গিয়ে কাজ করে। আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো,
পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে জ্যোতিষশাস্ত্র একটা বহু চর্চিত শাস্ত্র। এবং মোটামুটি আমার হিসেব অনুযায়ী, আমি পরিসংখ্যান রাখি, তো হিসেব অনুযায়ী 60% মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা আত্মবিশ্বাসের অভাবে হোক এই শাস্ত্রটাকে মানেন। কেউ এর উপরে নির্ভর করেন, যেমন আপনি হাতে একটাও আংটি পরেননি, হ্যাঁ, আপনাকে আমি বললাম যে আপনি স্যাটার্নিয়ান নেটিভ, তো আপনি কর্মাকে বিশ্বাস করবেন। শনির জাতকদের মূল মন্ত্র হচ্ছে আমার কর্মা, আমি খাটবো, যতটুকু প্রাপ্য ততটুকু পাবো, বাকি যেটা পাইনি ওটা আমার পাওয়ার কথা ছিল না। এই নীতিতে শনি প্রভাবিত মানুষরা বিশ্বাস করবেন। ভুল হলে আপনি বলবেন। না না, তো এই জায়গাটাতে যখনই শুক্র প্রভাবিত মানুষ হবে, তখন সে হচ্ছে গিয়ে ওর আছে আমার কেন নেই, আমি আরেকটু খাটি, খাটার থেকে আরেকটু সহজ পদ্ধতিতে চেষ্টা করি। এই চেষ্টাটা সবসময় পজিটিভ নাও হতে পারে। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে সরকার বা সিস্টেম, এদের কিন্তু উচিত এই শাস্ত্রটার প্রসারে আরেকটু চিন্তা করা। যেমন একজন মানুষ ঝপ করে ওকালতি প্র্যাকটিস করতে পারবেন না, একজন মানুষ ঝট করে ডাক্তার হতে পারবেন না। আপনি চাইলেই বলতে পারবেন না যে আমি একজন ডাক্তার। আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনার একটা সার্টিফিকেশন থাকবে। তো অ্যাস্ট্রোলজাররাও কিন্তু ঠিকঠাক যদি আমরা দেখি, এরাও কিন্তু প্রচুর প্র্যাকটিস করেন এবং মানুষ বিভিন্ন বিষয়ে এদের উপরে নির্ভর করেন। তো সেই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন যদি থাকতো, তাহলে কিন্তু এই উগ্র বশীকরণ, মারাত্মক উগ্র বশীকরণ, অতি উগ্র বশীকরণ, ভয়ঙ্কর মহারুদ্রী বশীকরণ, হ্যাঁ, কর্ণপিশাচিনী বশীকরণ, এই বিষয়গুলো আসতো না। তো এইগুলো করার আগে মানুষ ভাবতো এই ওয়ার্ডটা যে আমি লিখব, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে বহু ডক্টরেট আছেন যারা, আমি নামটা বলছি না, এরা ইন্ডাস্ট্রি, জ্যোতিষের মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি, কিন্তু তিনি লিখছেন ডক্টর এক্স শাস্ত্রী। তাহলে এই ডক্টরেটটা তাকে কে দিল? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে তো আমি ডক্টরেট হতে পারি না। আমাকে তো অ্যাটলিস্ট অনারারি ডক্টরেট হতে গেলেও একটা ইউনিভার্সিটি থেকে পেতে হবে বা একটা সিস্টেম রয়েছে। তো এই সিস্টেমটা তো ফলো না করে আমি আজকে লিখে দিলাম ডক্টর এক্স শাস্ত্রী। ইদানিং রিসেন্টলি অনেকেই বন্ধ করেছেন এটা, কিন্তু তার আগেও ধরুন বছরখানেক আগে প্রচুর মানুষ লিখতেন। তো এই ব্যাপারগুলো তো খুবই সাংঘাতিক। আরেকটা জিনিস, মানে একই জায়গায় ঘুরপাক খাচ্ছি কেন, অনেক আঙ্গিকে, অনেক মানে পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার জন্য, জানার জন্য আর কি। সেটা হচ্ছে যে এটা এটা ওয়ান টাইপ অফ মাইন্ড গেম নয়? একটা জায়গায় কিছুটা মাইন্ড গেম, 100% মাইন্ড গেম। যেখানে একটা মানুষ আমার সামনে আসছে, মানুষের সঙ্গে আমরা কথা বলছি, বলে আমরা রিয়ালাইজ করছি, তো এই সময় আমাদের পক্ষে ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু যখন আমার সামনে একটা ব্লাইন্ড হরোস্কোপ আসছে, আমরা একটা কুণ্ডলী দেখছি, আমরা জানতে পারছি না এই মানুষটা কে বা একে নিয়ে আমরা প্রেডিক্ট করছি, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন আমরা প্রেডিক্ট করছি পুরোপুরি বিশুদ্ধ জ্যোতিষের উপরে, তখন সেটা কিন্তু মাইন্ড গেম থাকছে না। যেমন একটা দিই, একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আমার সামনে একটা মানুষ এসছে, খুব ভালো ড্রেস পরে এসছে, আমার মনের মধ্যে একটা তৈরি হচ্ছে যে এই মানুষটার সিচুয়েশনটা এরকম। তো এই জায়গাটাতে ব্যাপারটা কিন্তু আমি নিজেই কিছুটা হচ্ছে গিয়ে ডাইভার্টেড হতে পারি, বা আমি হচ্ছে গিয়ে নিজের মনের মধ্যে নিয়ন্ত্রণ হারাতে পারি। তো এখানে আমাদের বরাহমিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে লিখে দিয়েছেন যে একজন অ্যাস্ট্রোলজার, তাকে উনি অ্যাস্ট্রোলজারকে বলেছেন দৈবজ্ঞ। দৈবজ্ঞ মানে হচ্ছে যিনি দৈবকে জানেন, দেবতার লিখন হচ্ছে দৈব, এবং যিনি দেবতার এই লিখনকে জানেন তিনি হচ্ছেন দৈবজ্ঞ। তো প্রথমেই তাকে হতে হবে পক্ষপাতবিহীন, তাকে হতে হবে নির্লোভ, তার চরিত্র হতে হবে সম্পূর্ণ শুদ্ধ, কোনোভাবেই তাকে কোনো রকম প্রভাবিত করতে পারবে না। যদি এই সিচুয়েশনটাতে এসে আমরা প্রেডিক্ট করি, তাহলে এটা কিন্তু আর মাইন্ড গেম থাকছে না, তখন এই জায়গাটা একটা ডিফারেন্ট সেট আপে ক্রিয়েটেড হবে, এবং সেই ক্ষেত্রে এই জায়গাটা আসবে না। আর মানুষের এক্সপেকটেশন যদি ঠিকঠাক থাকে, একজন মানুষ আমার কাছে এসছেন, একটি ছেলে এসছে, তার বয়স ধরুন 24, এসে আমাকে বললো যে আমার কি চাকরি পাওয়ার চান্স আছে, চাকরি পাওয়ার চান্স যদি থাকে তাহলে কবের মধ্যে। তাহলে আমি চার্টে আমার কিছু যোগ আছে, 5টা যোগে চাকরি পাওয়ার কম্বিনেশন হয়, সেই 5টা যোগ আমি তাকে ডিটেল করলাম,
ডিটেলিং দেখে নিলাম যে তার চার্টে 5টা যোগ আছে এবং তার সারাউন্ডিং দশা ঠিক 2 বছর পরে আসবে। আমি তাকে বলে দিলাম যে তোমার ভাই 2 বছর পরে তুমি চাকরি পাবে, এখন থেকে তুমি প্রচুর খাটো, এবার যদি তুমি না খাটো তাহলে তুমি চাকরি পাবে না। এটা হচ্ছে একটা সরাসরি স্ট্রেট কার্ড। বহু মানুষের চার্ট আমরা দেখি, সেখানে আবার বুঝতে পারলাম যে চাকরি তো দূরের কথা, এই ছেলেটার জীবনে কিচ্ছু করবে না। এই সকাল 12টার সময় ঘুম থেকে উঠছে, 12টার সময় ঘুম থেকে উঠে এর মনে হলো এবার আমি কিছু বাবার টাকা পয়সা রয়েছে সেটা নিয়ে আমি একটু বেরোই, এর বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। চাকরি কেন, কিচ্ছু করতে পারবে না সে। এবার ওকে আমরা বললাম যে তোমার তো ভাই চাকরির যোগ নেই। আর জেনারেলি আমরা এটাকে না বলি না, প্রচুর মানুষ আছে তারা স্ট্রেট ফরওয়ার্ড বলবে যে না তোর চাকরি হবে না, হবে না, হবে না। তো এটা তো আমরা বলতে পারি না জ্যোতিষ হিসেবে, আমরা সবসময় একটা প্রবাবিলিটি ফ্যাক্টরকে রাখি। এই যখনই এই ওয়ার্ডটা ইউজ করলাম প্রবাবিলিটি ফ্যাক্টর, এখানে একটা মাইন্ড গেম চলে আসলো। আমরা বলছি কি হ্যাঁ তোমার চাকরি প্রাপ্তি হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে কিন্তু খাটতে হবে। তুমি যে 12টা অবধি ঘুমোচ্ছ, এই ঘুমোলে কিন্তু তুমি চাকরি পাবে না, পাওয়াটা খুব কঠিন হবে। তাহলে এইখানে আমরা যদি স্ট্রেট বলি যে তোর চাকরি হবেই না, যা এখান থেকে, এইটা হচ্ছে কি আমরা বলছি, এখানেই চলে এলো মাইন্ড গেম। কিন্তু আমরা ওকে বলছি, আমরা ওকে পজিটিভ করার চেষ্টা করছি যে তুমি খাটো। এবার যদি আমি বলি হবে না, তার পরবর্তী সিচুয়েশানে সে যে কী কাণ্ড কারখানা করবে, এখনকার যা জেনারেশন, সেই নিয়ে যথেষ্ট সংশয় আছে। সে দুটো অপশান হতে পারে, সে বলে আমার তো চাকরি হবেই না, আবার আর বেঁচে থেকে লাভ কী, সে কিছু একটা সিদ্ধান্ত নিল। আর একটা হতে পারে ধরে অ্যাস্ট্রোলজার কিচ্ছু জানে না, চল তো অমুক শাস্ত্রী ওনার কাছে গেলেই চাকরি হবে। আরে অনিলদা হচ্ছে কি ওর কাছে গেল আর 6 মাসের মধ্যে চাকরি পেল। এবার অনিলদা যে খেটেছে, গত 6 বছর ধরে খেটে আসছে, এবার এই অ্যাস্ট্রোলজার কি করেছে, হয়তো বলেছে যে ওই টাইমে তুমি চাকরিটা পাবে, ওই টাইমটাকে প্রমিনেন্ট করে দেখিয়ে দিয়েছে যে ওই টাইমটা আসছে। তো এবার প্রত্যেকটা জায়গাতেই ভাগ্যের সঙ্গে কর্মা রিলেটেড। আমার ভাগ্যে রয়েছে বা আমার ভাগ্যে ঘটনাটা রয়েছে, আমি কর্মা করলাম না, এই বিষয়টাতে কিন্তু আমি তার রেজাল্ট পাবো না। এখানে বুঝতে হবে এনভায়রনমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট মানে প্রকৃতি শুধু নয়। আমার জন্ম হলো ধরে নিচ্ছি আরজিকর হসপিটালে, আমার মা বেড পাননি। হ্যাঁ, আমার মা যখন আমার জন্ম হয় তখন বেড পাওয়া যায়নি, তো আরজিকর হসপিটালে ওই দুটো বেডের মাঝখানে বেড পেতে দিত, তো সেইখানে আমার জন্ম হয়েছে। এবার তারপরে ঠিক ওই সময় কোনো বড় হসপিটালে আর একজনের জন্ম হয়েছে, একই সময় একই জায়গা, কিন্তু এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। আমার বাবা সাধারণ স্কুল টিচার, আর তার বাবা সে হয়তো বিদেশে চাকরি করেন। তো সে যে সাপোর্ট পেল, আমি সেই সাপোর্টটা পেলাম না। আমার বাবা আমার ঠিক 21 বছর বয়সে তিনি গত হয়েছেন, তো আমার পড়াশুনো বন্ধ হয়েছে। তো তার হয়তো পড়াশুনো, আমার অনেক বন্ধু রয়েছে তারা আমার থেকে পড়াশোনায় ভালো বা খারাপ, যারা খারাপ তারাও অনেক ভালো জায়গায় রয়েছে, আবার আমার থেকে অনেক ভালো। আমি অবাক হয়ে দেখতাম যে কী করে ফিজিক্স অনার্সের ক্লাসে কী করে এরা ইনস্ট্যান্টেনিয়াসলি প্রশ্ন করছে, ঘুরিয়ে টিচারকে, টিচার এরকম করছে, এরা কী করে প্রশ্ন করছে, আমি তো পারছি না, আমার মাথাতেই ঢুকছে না। তো সেই ছেলে সে অনেক পেছনে রয়েছে। তো এই যে এনভায়রনমেন্ট, বাবা মা, পরিবার, পরিবেশ, সারাউন্ডিংস, আশেপাশের মানুষজন, এদের প্রভাব, এই সমস্তগুলো এখানে রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়েই সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এখানে একটা মাইন্ড গেম বলতে পারি আমরা, পজিটিভিটি আমরা বলতে পারি, আমরা সাপোর্ট বলতে পারি, আমরা এই জায়গাগুলো বলা যেতে পারে। আচ্ছা, বলছিলেন যে যারা শনির প্রভাবে বা দশায় যারা থাকে তাদেরকে অ্যাচিভ করতে হয় খুব স্ট্রাগল করে, যেটা কিনা আরেকটা বলছেন যেটা শুক্রের যারা জাতক তাই তো, মানে যারা কিনা খুব বিলাসী এবং তাদের এটা থাকে, মানে ইনবর্ন একটা ব্যাপার থাকে। তাই আমি বুঝতে পেরেছি তো একদম। তো তাহলে এই দুটো মানুষই একটা ফিল্ডে আছে, এ স্ট্রাগল করে করে যাচ্ছে, এ পেয়েছে। তো এই যে আপনার ওই প্রসঙ্গ ধরেই আর কি, যে আর্থসামাজিক পরিবার পরিবেশ, এটা তো একটা ব্যাপার আছে। ধরুন এই যে যদি আমি ধরি শুক্রের জাতক, প্রতিভাবান, হ্যাঁ, মানে ওইটা একটা ইনবর্ন আছে, মানে একটা প্রতিভা। এবার তাকেও তো ঘষতে হবে, তো আমার প্রতিভা আছে, হ্যাঁ আমার হয়েই যাবে, এটা 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 করলে তো হবে না। না, ওই জন্য আমরা বললাম যে ভাগ্য এবং তার সঙ্গে কর্মা। আমার খুব পরিচিত এক ভদ্রলোক, উনি ইংলিশের টিচার, আর উনি একসঙ্গে থিয়েটার পড়তেন রজতাবুর সঙ্গে, রজতাবু দত্তর সঙ্গে। আচ্ছা, এবার ওই ভদ্রলোক একদম সাধারণ থিয়েটার করতে করতে উনি একটা ইংলিশের টিচার হয়ে ওনার রিটায়ারমেন্ট হলো। উনি
অখ্যাতনামা একজন রয়ে গেলেন। আর একই সঙ্গে একই মঞ্চে দুই বন্ধু, রজতাভবাবু, তিনিও থিয়েটার করতেন, তিনি একটা এখন এই মুহূর্তে ভীষণ পরিচিত। তা এই ভদ্রলোক যার কথা আমি বলছি, উনি আমাকে দেখান যে এই দেখো এটা আমার বন্ধু ছিল। তো এইখানে কিন্তু একটা সিস্টেম ব্যাকআপ দিয়েছে। এটা কখনো চেহারা হতে পারে, এটা শারীরিক গঠন হতে পারে, কখনো গলার ভয়েস হতে পারে। হ্যাঁ, দুজন মানুষ দুজনেই অভিনয় পছন্দ করছেন, একজনের গলার ভয়েস খুব স্ট্রং, আরেকজনের গলার ভয়েস মিনমিনে, দুজনেই খাটছেন, কিন্তু দুজনের ক্ষেত্রে এখানে একটা দৈব ঘাটতি সৃষ্টি করেছে। একজন খুব ভালো ভয়েসের রোল পাচ্ছেন, আরেকজন তিনি যতই চেষ্টা করুন তিনি কিন্তু সেই ভয়েসের রোলটা পাবেন না, কারণ প্রকৃতি তাকে আটকে রেখেছে। দুজনেই খাটছেন, দুজনেই একই রকম, একজন বেশি খাটছেন, বেশি খেটে তিনি অ্যাচিভ করলেন, আরেকজন খাটলেন না, তিনি আস্তে আস্তে হারিয়ে গেলেন। আমার দেখা ভীষণ ট্যালেন্টেড একটি ছেলে, সে ছবি আঁকতো, অদ্ভুত ছবি, অবাক হয়ে দেখতাম যে এই দাদা কী করে ছবি আঁকে। হঠাৎ করে দেখলাম তার এই যে আমি পারি এই অহংবোধে সে আস্তে আস্তে আমার তো হয়ে যাবে, আমার তো এমনিই হবে, এই করতে করতে এই জীবনের সায়ান্নে এসে সে এখন প্রাইভেট টিউশন করে এবং বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে আঁকা শেখায়। তার কাছ থেকেই তার সমসাময়িক তারা কিন্তু খুব ভালো লেভেলে চলে গেছে। এটা হচ্ছে পরিশ্রম, কর্মা। আর ভাগ্য একটা দিক, কর্মা আরেকটা দিক। ভাগ্য এবং কর্মা এই দুটো যখন অ্যাড হবে তার রেজাল্ট হচ্ছে বিগ সাকসেস। আর ভাগ্য সাপোর্ট করেছে, কর্মা করেনি, তাহলে তাকে পিছিয়ে আসতে হবে। হয়তো ভেঙে পড়লো না, বাট লড়ে যাচ্ছে, লড়াই করছে, কষ্ট। আমি এইখানটাতেই আসতে চাইছিলাম যে তাহলে এই যে এত আলোচনা হলো, এত পর্যালোচনা হলো যে ভাগ্য, কর্মা, এই এবার এর সবের ওপরে তো এই মানে জ্যোতিষে যদি বলেন যে গ্রহ নক্ষত্র, তার অবস্থান এবং সেই সময় মানে মানে ধরুন আপনি আর আমি, আপনি যখন যেই দিন যেই মুহূর্তে জন্মেছেন, মানে আপনাদের জ্যোতিষী তো সেইভাবে করেই ব্যাখ্যা হয় যে ওই মুহূর্ত মানে কোন নক্ষত্র কোন পজিশনে ছিল, কার কী ছিল, সেই জায়গা থেকেই তার ভবিষ্যৎ বিচার করা হয়। মানে আগামীতে কি হবে, মানে এখন কি আছে, এরপরে কি হবে, এরপরে কি হতে পারে, সেই ব্যাখ্যাটা তো সেই হিসাবে হয়। এক্স্যাক্টলি। এবার এখানে একটা ব্যাপার আছে, জ্যোতিষশাস্ত্র আমি যখন জন্ম নিলাম সেটা হচ্ছে আমার জন্মকুণ্ডলী। আমাদের হিন্দু শাস্ত্র আমরা পূর্বজন্ম বিশ্বাস করি, জন্মান্তর, আত্মা বারংবার জীবন অতিক্রম করতে 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 একটা সময় সে মুক্ত হবে। তো এই যেই মুহূর্তে জন্ম হলো এটা হচ্ছে আমার প্রারব্ধ কুণ্ডলী বলা যেতে পারে, যে আমি আমার যে কাজকর্মগুলো ইনকমপ্লিট রয়ে গেছে সেগুলো এই জন্মে করবার একটা দিশা পেলাম। এবার রয়েছে অনেকগুলো বিষয়, এই কর্মের জন্য নির্ধারিত কিছু দশা রয়েছে, টাইম পিরিয়ড, ফেজগুলো। নেক্সট হচ্ছে ট্রানজিট, গ্রহরা কিভাবে ঘুরছে, তারা আমার এই জন্মকুণ্ডলীর সঙ্গে কতটা কম্প্যাটিবল। থার্ড হচ্ছে আমার এনভায়রনমেন্ট অ্যান্ড সারাউন্ডিংস, আমি কোথায় রয়েছি, আমার আশেপাশে কারা রয়েছে। আজকে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা সকাল 10টা থেকে কাজ শুরু করেছি, আমাদের লোকজন তারা 9টার সময় এসছে। এটা হতেই পারতো যে এরা বললো আমরা 9টার সময় আসতে পারবোই না, আমরা 11টার আগে ঢুকবো না, তাহলে এই কাজটা হতো না, কাজটা পিছোতে হতো। তো এই যে সঙ্গের লোকগুলো যদি সাপোর্টিভ হয় তাহলে অগ্রগতি বেরোবে, এগোবে। একের থেকে এটার জন্য তো মানে মানে ধরুন আপনার সেই গ্রহ দশা বা তারা ওই সাপোর্টিভ বলেই তো আপনি ওটা পেয়েছেন। হ্যাঁ, সব সময় নয়, মানে ধরুন হ্যাঁ এটা আচ্ছা 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 সব সময় নয়। যেমন ধরুন আমি একজন মানুষ, আমাদের আর্নিং বিচার করা হয় 11th হাউস থেকে। এইবার আমি দুটো ছেলেকে আমার এমপ্লয়ি রেখেছি। এই 11th হাউস মানে রাশিচক্রে 12টা ঘর, তার মধ্যে 11 নম্বর ঘরটা হচ্ছে 11th হাউস। তো একজন রয়েছে ধরুন এক্স আমার এমপ্লয়ি, আমার ওই 11th হাউসে এক্সের রাহু আছে, তাহলে ও কন্টিনিউয়াসলি আমার সঙ্গে থাকবে, তো ওর কারণে আমার লস হবে। আবার আরেকজন এমপ্লয়ি আমার ওই ঘরটাতে তার শুক্র রয়েছে, তো সেই শুক্র যখন আমাকে ওই ইনকামটাকে এনহ্যান্স করছে, ক্রমাগত আমার ইনকামটা বাড়ছে। তো আমি যখনই কাউকে নেই, খুব কোর কাউকে যদি নেই, তখন আমি কিন্তু ওই জায়গাটা দেখি যে এই মানুষটা আমার ইনকামের জায়গাটাকে এনহ্যান্স করছে কিনা। হতেই পারে সে করছে না, হতে পারে আমি যেটা আর্ন করব তার মাধ্যমে লস, আরও লস, আরও লস হবে। তো ওর সঙ্গে কিন্তু আমার জন্মকুণ্ডলীর ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি এটা করতে পারি
তাহলে এটা হচ্ছে পজিটিভিটি। এটা কিন্তু পুরোপুরি ভাগ্য নয়, এখানে কিন্তু কর্মা অ্যাড হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটা একটু কন্ট্রাডিকশন লাগে। এবার কন্ট্রাডিকশনই লাগবে যদি আমরা ভাগ্যকে ভাবি যে ভাগ্যটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। এটা যদি আমরা ভাবি যে ভাগ্য পরিবর্তনশীল নয়, তাহলে এটা কন্ট্রাডিকশন লাগবে। আর আমরা যদি ভাবি যে ভাগ্যের কিছুটা অংশ পরিবর্তনশীল, আমি এরকম এই অবস্থা থেকে আমার গলার স্বর মেয়েদের মতো হবে না। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা যমজ ভাই বোন, এদের কিছু ভাগ্য কিন্তু একই, দুজনেরই বাবার নাম সেম, দুজনের বাবাই একই দিনে মারা যাবে, দুজনের মা একই দিনে মারা যাবেন, এইটা একটা ভাগ্য। আবার দুজনের বিয়ের ডেট কিন্তু আলাদা, দুজনের ওয়াইফ দেখতে আলাদা, কিন্তু দুজনের বাবাকে দেখতে একই রকম, দুজনের মাকে একই রকম দেখতে, দুজনের মাই একই রোগে ভুগছে, দুজনের মাই একই চাকরি করেন, কারণ একটাই লোক। তো এইটা হচ্ছে গিয়ে অপরিবর্তনীয় ভাগ্য। আর আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ভাগ্য। দুজন দুজনকে মানুষ করতে পারেন দুরকমভাবে। একটা সার্টেন এজের পরে আমাদের সিদ্ধান্ত চয়ন এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই সময় কিন্তু আমাদের ডিসিশন অনেকটা গুরুত্ব পায়, সেই সময় আমাদের কর্মা অনেকটাই আমাদের নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেটা আমি বললাম যে জন্মকুণ্ডলী হচ্ছে ট্রেন্ড, এই ট্রেন্ড কন্ট্রোলড হবে আমার সারাউন্ডিং লোকজনকে দিয়ে, এবং এখানে একদম একদম স্বাধীন একটা চিন্তা শক্তি সেটা আমাকে দিয়ে পাঠানো হয়েছে, কোনো ঐশ্বরিক শক্তি এটা দিয়ে আমাকে পাঠিয়েছেন। তো এর মাধ্যমে আমি কর্মা করে আমার ভাগ্যকে কন্ট্রোল করতে পারি। কিছুটাকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কিছুটা অংশকে অবশ্যই কন্ট্রোল করতে পারি। আচ্ছা, মানে ধরুন আমি যদি এটা বিজ্ঞানের ভাষায় বলি, যে আমাদের একটা প্রোগ্রামিং করে পাঠানো হয়েছে, প্রত্যেকটা মানুষকেই একটা প্রোগ্রামিং করে পাঠানো হয়েছে। বেসিক তো একই আছে, যে চোখ কান নাক দিয়ে চোখ দিয়ে দেখবার, কান দিয়ে শুনবার, এই করে একটা প্রোগ্রামিং করে পাঠানো হয়েছে প্রত্যেককে। এবার এই প্রোগ্রামিং যে যেটা কর্মা, সেই প্রোগ্রামিংয়ে তো চলবে, ওই কর্মা করে ওই প্রোগ্রামিংয়ে খানিকটা চেঞ্জেস করা যেতে পারে, যেটা আপনি বললেন। অবশ্যই। মানে ভাগ্য, যে ধরুন মানে একজন চাষির ছেলে চাষি হবে, কিন্তু না, সে তার ওই প্রোগ্রামিংয়ে খানিকটা চেঞ্জেস এনে সে একজন ডাক্তার হতে পারে। হতেই পারে। এবং আমি আমার নিজের জীবন থেকে এরকম একটা এক্সাম্পল আপনাকে দেব। আপনিও এরকম ফেস করেছেন। অনেক সময় আমরা এগুলো বুঝতে পারি না। আমার এই যে জ্যোতিষ শিক্ষা, আমি পুরোপুরি নাস্তিক। একটা সময় আমি ছিলাম পুরোপুরি নাস্তিক। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত পুরোপুরি নাস্তিক। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ ছিল রকে আমরা বসতাম। সেই রকে বসে বিভিন্ন চ্যানেলে আমাদের যে জ্যোতিষ শাস্ত্রী বা মুনি ঋষি এরা আসতেন, তথাকথিত নয়, বর্তমান মুনি ঋষি, তাদেরকে মিমিক্রি করা। তো এরকমই একজন এরকম করতেন, মাথায় বড় বড় চুল, ঈশ্বর প্রদত্ত চুল, সেটা ঝাঁকে এরকম, তোর বাড়ির পিছন দিকে একটা ব্রহ্মদত্তী আছে, যখনই তুই ওইখান থেকে যাইস তোর মাথায় ও লাথি মারে, তাই তোর মাথায় রোজ ব্যথা করে। তো এই ধরনের কথাবার্তা আমি শুনতাম, খুব মজা লাগতো। আপনি বললেন না শাস্ত্রটা মজার, সত্যিই মজা লাগতো সেই সময়। তো সেরকমই একটা দিন, এরকমই একটা আমি বসে মিমিক্রি করছি, এমন সময় আমার যিনি জ্যোতিষগুরু সুনীল দাস, উনি ভীষণ নলেজেবল ভদ্রলোক। তো তিনি আমাকে পাকড়াও করলেন, বলছে তুমি এসব বলছো, তুমি শাস্ত্রটা জানো, তুমি শেখো, আগে জেনে তারপরে বল। তো উনি আমাকে রাত্রিবেলা ওনার বাড়িতে ডাকলেন। মজার জিনিস হচ্ছে, আমাদের এই স্টুডিওটা হচ্ছে ওনার বাড়ি, মানে এই জায়গাটাতেই, এটাই ওনার বাড়ি, এবং এই জায়গাটাতে যেখানে আপনি আজকে বসে আছেন, এখানে বসেই উনি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতেন। এটা এখন আমি কিনে নিয়েছি, এই জায়গাটা এটা আমার এখন, কিন্তু এই জায়গাটাতেই আমার জ্যোতিষ শিক্ষা। তো ওনার বাড়িতে আমি আসবার পরে উনি আমাকে বেশ কিছু প্রশ্ন করলেন, তো আমি তার একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। তখন উনি আমাকে বললেন, তুমি জ্যোতিষে ভর্তি হও, তারপরে তুমি সমালোচনা করতে পারো। তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে কেন আমি শিখবো না, দেখি। তো তখন আমি কিছুটা বিজ্ঞান মঞ্চের সঙ্গে কানেক্টেড ছিলাম, ওদের ভাবধারায় আমি বেশ নিজেকে ইন্সপায়ার করতাম। তো তারপরে আমি ভর্তি হলাম, গিয়ে ভর্তি হয়ে দেখলাম যেহেতু অঙ্ক করাচ্ছে, এবং আমি বরাবরই অঙ্কে ভালো, শিখে দেখলাম বেশ ভালো শিখছি, ভালোই লাগছে। এবার অদ্ভুতভাবে কী করে যেন একটা অ্যাট্রাকশন চলে। তাহলে এই যে ওই ভদ্রলোক জ্যোতিষ, যিনি মাথা ঝাঁকিয়ে বলছেন ব্রহ্মদৈত্যের পা ঝুলিয়ে রেখেছে,
ওনার ভিডিও আমাকে ইনফ্লুয়েন্স করলো, আর এদিকে সুনীল স্যার, ওনার প্রভাব আমাকে এই কর্মটার মধ্যে নিয়ে এলো। আজকে আমি অন্যান্য সব পেশা ছেড়ে, স্ট্রাগলার ছোটোবেলা থেকেই, সব পেশা ছেড়ে জ্যোতিষকে গ্রহণ করতে চাইছি, অন্যান্য দিক থেকে নিজেকে মুক্ত করে এটার মধ্যে আসতে চাইছি। তো এইটা কিন্তু আমার পুরোপুরি যে পূর্ব নির্ধারিত এটা কিন্তু নয়, ওনাদের উপস্থিতি এটা কিন্তু আমার যাত্রাপথকে পাল্টালো। গিভেন সার্কামস্টান্সেস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই মাথার মধ্যে আরও অনেক 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 প্রশ্ন আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিলবিল করছে, কিন্তু সময় সংক্ষেপ। একটা ছোট্ট ব্রেক নেওয়া দরকার আছে আমার মনে হয়। তো আপনি শেষটা আপনি বলুন। যাই হোক, রাজুদাকে অসংখ্য ধন্যবাদ, তাদের বিজি শিডিউল এবং রেগুলার শুটিং তার মধ্য থেকেও আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। এবং এই ধরনের মানুষগুলো যখন আমাদের সামনে এসে উপস্থিত হন, তখন ওনাদের এই যে চিন্তা ভাবনা, ওনারা তো প্রচুর মানুষের সঙ্গে মেশেন, জীবনের অভিজ্ঞতা ওদের অনেকটাই বেশি। তো এই অভিজ্ঞতার মাধ্যমে যে কথাগুলো বেরিয়ে আসে, যে তত্ত্বগুলো বেরিয়ে আসে, তার মাধ্যমে আমরাও সমৃদ্ধ হই এবং এই তথ্যের মাধ্যমে কিন্তু এই শাস্ত্র অনেকটাই নিজেকে কলুষতা মুক্ত করতে পারে। বিভিন্ন ধরনের যৌক্তিকতা, বিভিন্ন অযৌক্তিকতা, কুসংস্কার, কিছুটা বিজ্ঞানমুখী মানসিকতা, এই সমস্তের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেগুলি এই ধরনের মানুষের সঙ্গে কথা বলার ফলে পরিষ্কার হতে দেখতে পাওয়া যায়। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আমরা আশা করব খুব শিগগিরই আরও একবার আমরা রাজুদাকে পাবো আমাদের মধ্যে। এই আশা রেখে আজকের মতো ভিডিও এখানেই আমরা শেষ করছি। মা শ্রী শ্রী আদিশক্তি তার আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।